তখন বোধ করি ভোর 4টে। ঘুম ভেঙে গেল অদ্ভুত এক স্বপ্নে। কিন্তু এই স্বপ্নের অর্থ কি? কেনই বা দেখলাম এই স্বপ্ন? এই স্বপ্ন কি কোনো কিছু ইঙ্গিত দেখাচ্ছে? সেদিন আড্ডাটা ভালোই জমে উঠেছিল রনিতদের বাড়ির ছাদে। চা, মুড়ি আর সিঙ্গারা সহযোগে আমরা চারজন প্রায় অনেক দিন বাদে একত্রিত হয়েছি। আমরা মানে আমি, রনিত, অঙ্কিত আর সুজয়। রনিতের আবার এর মধ্যে ওর শখে পড়া প্যারাসাইকোলজি খানিকটা বাতিক হয়ে দাঁড়িয়েছে। সবেতেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি খুঁজে বসে ও। বেশ কিছু জায়গাতে আবার প্যারানর্মালকে নর্মালও করে এসেছে সে। আবার কোনো জায়গায় প্যারানর্মাল রহস্য উদ্ঘাটন করে বেশ খানিক নামও কামিয়ে নিয়েছে ইতিমধ্যে। এরকমই কিছু গল্প চলছিল আমাদের মধ্যে। হঠাৎ রনিতের মোবাইলটা বেজে উঠল। ফোনটা এসেছে একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে। ওপারের কণ্ঠস্বরটি বোধ করি কোনো এক ভদ্রমহিলা। এ প্রান্ত থেকে যা শুনলাম তা তুলে ধরছি। হ্যালো, হ্যাঁ বলছি। কোনো বিশেষ কারণ কি? আচ্ছা, কোথায় বললেন? বাজি কারখানার পাশে রাজভিলা? আমার সাথে আরো 3 বন্ধু এলে কোনো অসুবিধা হবে বা কোনো আপত্তি? না না, আমরা সর্বভোগ, কিন্তু স্বল্পাহারী। ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আচ্ছা, তবে কাল দেখা হচ্ছে। নমস্কার। ফোনটা রেখেই বলল, এই যা, মোবাইল নাম্বার আর প্রপার অ্যাড্রেসটা জেনে নিলে তো ভালো হতো, গুগল ম্যাপে দিতে সুবিধা হতো। দাঁড়া, আবার কল ব্যাক করি। কিন্তু দ্বিতীয় কল সেদিন আর কানেক্টেড হয়নি। বারবারই বলছিল, দ্য নাম্বার ইউ আর ডায়ালিং ইজ কারেন্টলি আউট অফ রিচ। এরকম বার কতক চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে বলল, মোড ভিলেজ, তাই নেটওয়ার্ক নেই বোধহয়। দেউলটি গিয়ে বাজি কারখানার পাশে রাজভিলা বোধহয় খুঁজে নিতে অসুবিধা হবে না। কটার এরকম বাড়ি থাকবে? তাহলে যাবি নাকি কাল তোরা আমার সাথে? কি জানি, যদি কোনো অ্যাডভেঞ্চার হয়। কাল রোববার, তাই আমরা আপত্তি করলাম না। আমি শুধু বললাম, কোনো প্যারানর্মাল ব্যাপার পেলি নাকি? রনিত একটা হালকা নিঃশ্বাস ফেলে বলল, না, সেটা ক্লিয়ার করেনি। বলেছে শুধু আমার সাহায্য প্রার্থী, একটা বিশেষ কারণে, যেটা সাক্ষাৎকারেই বলবে। আমরাও আপত্তি করলাম না, একটু বেরোনোও হবে, নতুন কিছু অ্যাডভেঞ্চার। ওটা নয় ভগবানের উপরই ছেড়ে দিলাম। অঙ্কিত বলল, কে ছিলেন? নাম কি ওনার? রনিত বলল, নাম নীলিমা চ্যাটার্জি, রাজভিলা বাড়ির ছোট ছেলে চন্দিল চ্যাটার্জির সহধর্মিণী। দেউলটি যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যে 7টা। এখানে বলে রাখি, মিসেস চ্যাটার্জি আমাদের কিন্তু নৈশভোজেরই আমন্ত্রণ করেছিল। ভেবেছিলাম বাড়ি চিনতে অসুবিধা হবে, কিন্তু না, রাজভিলা এখানে প্রসিদ্ধ বাড়ি, সবাই চেনে। কিভাবে যেতে হবে তার পুঙ্খানুপুঙ্খু বর্ণনা মিসেস চ্যাটার্জি রনিতকে দিয়ে দিয়েছিলেন। তাই আমরা স্টেশনে নেমে সোজা টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরলাম। আমার আর সুজয়ের মধ্যে ট্রেনে আসতে আলোচনা হয়েছিল যে রাজভিলা কোনো হন্টেড হাউস, তাই বোধহয় মিসেস চ্যাটার্জি ডেকে পাঠিয়েছেন। কিন্তু এখন মনে হচ্ছে এই ধারণা ভুল। টোটো চালকের থেকে শুনলাম চ্যাটার্জি পরিবারের আসল বাড়ি হলো কলকাতায়। রাজভিলার পাশে বাজি কারখানাটি নাকি ওদেরই। ওরা মাঝে সাঝে কলকাতা থেকে এখানে এসে থাকে, তবে ওখানে নাকি ইলেকট্রিসিটি নাও থাকতে পারে। মাঝে কি একটা কারণে ওখানে বোধহয় ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। পরে ওখানে আবার ইলেকট্রিসিটি পুনঃস্থাপন হয়েছে কিনা তা জানে না। এইটা শুনে আমাদের কপালে ভাঁজ না পড়ে বরং মনটা নেচে উঠেছিল নতুন কিছু অ্যাডভেঞ্চারের নেশায়। রাজভিলে এসে দেখলাম টোটো চালকের কথা ঠিকই, ওখানটায় আলো বোধহয় নেই, কিন্তু তার থেকেও বড় কথা, যেখানটা নামালো
সেখান থেকে রাজভিলা প্রায় 500 মিটার আলের রাস্তা ধরে হেঁটে যেতে হয়। বাড়িটি একটি মাঠের মাঝে। অদূরে কিছু বাড়ি আছে ঠিকই, কিন্তু কোনোটাই পাশাপাশি নয়। বাড়ির কারখানাটা নাকি বাড়ির গা ঘেঁষেই আছে। চাঁদের আলোয় যতটুক মনে হচ্ছে সাধারণ 3তলা বাড়ির মতো। আমাদের কল্পনা এখানে খাটে। ভেবেছিলাম কোনো কাসেল বা দালান বাড়িটারই হতে পারে। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এগিয়ে চললাম বাড়ির দিকে। ইলেকট্রিসিটি নেই বলেই বোধহয় কলিং বেল কাজ করছে না। আমরা জোরে জোরে কড়া নাড়লাম বার কয়েক। কি মনে হলো, রনিত আবার ল্যান্ডলাইন নাম্বারটায় কল করলো। এবার কিন্তু নট রিচেবল না হয়ে ফোনটা লাগলো কপাল জোরে। বোধহয় মিসেস চ্যাটার্জি ফোনটা ধরেছিলেন। বললেন কাকে জানি পাঠাচ্ছেন। দরজা খুলল এক মাঝবয়স্ক ভদ্রলোক। হাতে একটি এমার্জেন্সি লাইট গোছের একটা রিচার্জেবল লণ্ঠন। পরিচয় নিজেই দিল, নাম বকুল। এ বাড়ির হাউসকিপিং এর কাজ দেখাশোনা করে সে। এখানে বলে রাখি, টোটো যেখানে আমাদের নামিয়েছিল সেখানে নামার পরই কেমন এক পোড়া পোড়া গন্ধ পেয়েছিলাম আমরা 4 জন। এই গন্ধটা এখানেও আছে, বোধহয় বাজি কারখানার জন্যই। দরজার ওপারে একটা টিউবওয়েল থেকে পা হাত ধুয়ে আমরা বকুলের অগ্রসর হয়ে পৌঁছলাম একটা ঘরে। মনে হয় এটা ড্রয়িং রুম। ভালো কথা, বকুলের কথায় বাড়ির পিছনে থাকা জেনারেটরের সাহায্যে সারা বাড়িতে 3-4টি ঘরে নাকি কারেন্ট আছে। এই ঘরটি তার মধ্যে একটি। তবে এখানে ফ্যান চললেও আলো কিন্তু ওই এমার্জেন্সি লাইট। বড় লাইটের কানেকশন জেনারেটরের সাথে করা নেই। বকুল আলো রেখে ভিতরে চলে গেল তার মনিবকে ডাকতে। এর মধ্যে একটা কাণ্ড ঘটল। আমি সোফায় বসেছিলাম, সামনের হাঁটুর উপর রাখা হাতের চেটোয় হঠাৎ ঠান্ডা কিছু একটা অনুভব করতেই আমি লাফিয়ে উঠলাম। চেয়ে দেখি বাদামি রঙের একটা ল্যাব্রেটর কুকুর আমার পায়ের তলায় দাঁড়িয়ে। ওর নাকি আমার হাতে লেগেছিল। বাকি 3 জন হেসে উঠল। কুকুরটি ধীরে সুস্থে আমাদের শুকে ভিতরে চলে গেল। কিন্তু কুকুরটিকে তো আগে খেয়াল করিনি। কখন এলো? নমস্কার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? এবার ঘরে ঢুকলেন এক বয়স্ক ভদ্রলোক। আমরাও নমস্কার জানিয়ে কথা শুরু করলাম। ওনার নাম বীরেশ্বর চ্যাটার্জি, রাজবিলা ও বাজি কারখানার মালিক। কথাবার্তার ধরন কিন্তু ভদ্রলোকের বেশ ভালো। আমরা সহজেই খুব সাবলীল হয়ে উঠলাম। এ কথা সে কথায় জানলাম ওনার পরিবারের কথা। তার কানিক তুলে ধরছি, যা মনে হয় এই গল্পের সাথে প্রাসঙ্গিক। মাঝে উনি একবার ভিতরে গেছিলেন, সেই ফাঁকে বকুল আমাদের চা বিস্কুট দিয়ে গেছিল। আর মিসেস চ্যাটার্জি নাকি রান্না বান্নায় ব্যস্ত, তাই নাকি ডিনারের সময় মিট করবেন। তার জন্য আমরা যেন কিছু মনে না করি, তাও বলে গেল বকুল। বকুল চলে যাওয়ার খানিক বাদে বীরেশ্বরবাবু আবার ফিরে আসেন, আর আমরা চায়ে চুমুক দিয়ে শুনতে থাকি সেই গল্প। ওনার বড় ছেলে বিপত্নিক নিলয় ক্যান্সার আক্রান্ত হয়ে গত হয়েছেন 2 বছর আগে, আর ওনার সহধর্মিণীও অনেক আগেই গত হয়েছেন। ওনার ছোট ছেলে চন্দ্রিল এখন আমেরিকাবাসী। ওখানে চাকরি সূত্রে গিয়ে ওখানকার কোনো এক মেয়ের সাথে ঘর বেঁধেছেন। এদিকে বাড়িতে কোনো খোঁজই রাখে না সে, এমনকি তার স্ত্রী নীলিমা ও টুপুরের সাথেও কোনো যোগাযোগ রাখে না সে। বীরেশ্বরবাবু চন্দিলবাবুকে নিয়ে যতটাই বিরক্ত, তার বেশি প্রশংসায় পঞ্চমুখ তার বৌমার প্রতি। কিন্তু বৌমা নাকি এখনো চন্দিলবাবুকে ভুলতে পারেনি। উনি বোধহয় আমাদের সাহায্য নিয়েই চন্দিলবাবুর সাথে যোগাযোগ করতে চান। সেটাতে বীরেশ্বরবাবুর আপত্তি থাকলেও বৌমার মুখ চেয়ে না করেননি। এরপরই বীরেশ্বরবাবু অন্য কোনো ঘটনা বোধহয় বলতে যাচ্ছিলেন, কিন্তু বললেন না।
বললেন, না থাক, বৌমাই বলবে। আমরা পুরো ঘটনা শুনে কোথায় অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছিলাম, শেষে কিনা এই। বীরেশ্বর বাবু খাবার কদ্দূর দেখতে ভিতরে গেলেন। এমন সময়, আমার সাথে তোমরা কেউ আলাপ করবে না বলে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে ঢুকলো। বোধহয় বছর 5 কি হবে। অঙ্কিতই বলল, তুমি টুপুর বুঝি, এসো। কিন্তু টুপুর কাছে না এসে বলল, তোমরা আমার নাম জানলে কি করে? নিশ্চয়ই দাদান বলেছে, বলে এক ছুটে বেরিয়ে গেল। আপনাদের জ্বালাতন করতে এসেছিল না? এবার কিন্তু প্রথমবার মিসেস চ্যাটার্জি এলেন ঘরে, যার আমন্ত্রণেই আমরা এখানে এসেছি। হাতে বিশাল এক ট্রে, যার মধ্যে খাবার দাবার। আজ কিন্তু কষ্ট করে এখানেই খেতে হবে আপনাদের, ডাইনিং রুমে। কিন্তু কারেন্ট নেই। কথায় কথায় যে রাত হয়ে গেছিল তা খেয়ালই করিনি। খিদেও পেয়েছিল খুব। আমরা ফর্মালিটি করেই বললাম, আপনারা খাবেন না? না, আপনারা কে খেয়ে নিন। টোডো আর টুপুরকে আগেই খাইয়ে দিয়েছি, বাবা, বকুল আর আমি পরে বসবো। বুঝলাম, টোডো হলো সেই ল্যাবরেটরটি। লুচি, আলুর দম, চিকেন কষা, বোঁদে সহযোগে মিসেস চ্যাটার্জির সাথে খানিক কথা হলো। উনিও ওনার স্বামীর কথাই বললেন, আর এও বললেন আমাদের সাহায্য নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে চান। ওনাকে বিশেষ কিছু মেসেজ দিতে চান তিনি। কি মেসেজ জিজ্ঞেস করাতে উনি খানিক ইতস্তই করলেন। উনিও বোধহয় কিছু বলতে চাইছিলেন, কিন্তু বললেন না। বললেন কাল নাকি বলবেন। খাওয়া শেষ হলে মিসেস চ্যাটার্জি বললেন, আপনারা বরং আজ শুয়ে পড়ুন, অনেকটা পথ এসেছেন, কালই কথা হবে বরং। আমরা আপত্তি করলাম না। সত্যি আজ অনেক দিন বাদে বেরিয়ে এতটা পথ এসে ক্লান্তই লাগছে। আমাদের শোবার ঘর মিসেস চ্যাটার্জি দেখিয়ে দিলেন, যেটা এই ঘরটা থেকে বেরিয়ে ডান দিকে। ঘরটি বেশ বড়, প্রমাণ মাপে 2 খাট পাতা 2 কোণ করে। দরজার পাশে রাখা একটি কলসি ও 4টি গ্লাস, আর পাশে ছোট্ট একটা টেবিল, যার উপরে একটা ল্যান্ডফোন আর এমার্জেন্সি লাইট। মিসেস চ্যাটার্জি বললেন, যদি কোনো দরকার হয় এই ফোনে 1 ডায়াল করবেন, আমরা উপরেই আছি। উপরে আরেকটি ফোনও সেম লাইন কানেক্ট করা আছে। তবে অন্ধকারে উপরে উঠবেন না প্লিজ, টোটো ভয় পেতে পারে। এখানেও বলে রাখি, এই ঘরে শুধু ফ্যানই ইলেকট্রিকের সাহায্যে চলছে, অন্য কোনো বৈদ্যুতিক কানেকশন নেই। আমরা মিসেস চ্যাটার্জিকে বিদায় দিয়ে ঘরে এসে বসলাম। রনিত একটা হালকা নিঃশ্বাস ফেলে চাপা গলায় বলল, একটা খটকা লাগছে ভাই। আমি বললাম, কিরকম? রনিত বলল, ফার্স্ট তুই ফোনের ব্যাপারটা দেখ। কাল এত ট্রাই করলাম, আজ একবার ডায়াল করাতেই লেগে গেল। সুজয় বলল, ওনারা কিন্তু একটা যে লুকাচ্ছেন তা 100%। অঙ্কিত কিন্তু একটা অদ্ভুত কথা বলল, একটা ব্যাপার তোরা কি লক্ষ্য করেছিস? বাড়ির সদস্যদের আমরা কিন্তু একসাথে কাউকেই দেখলাম না। সুজয় বলল, মানে দেখ, আমরা সদস্যদের সিঙ্গেলি মিট করেছি। এমনকি টোডো যখন এসেছিল তখন বাড়ির অন্য কেউ ছিল না। আমি বললাম, এটা লাইট নেই বলে হয়তো হতে পারে, হয়তো কোইন্সিডেন্টালি এরকম ঘটেছে। তবে রনিত বলল, না ভাই, কোনো রহস্য আছেই। এরকম নানা কথা বলতে বলতে আমরা 4 জন কখন যে খাট জুড়ে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। তখন বোধ করি 4টে বাজে। ঘুম ভেঙে গেল অদ্ভুত এক স্বপ্নে। ধর্মরিয়ে উঠে বসলাম। পাশে চেয়ে দেখি অঙ্কিত, রনিত আর সুজয় উঠে বসেছে। জানলাম ওরাও স্বপ্ন দেখেই উঠে বসেছে। আশ্চর্য ব্যাপার এই, আমরা 4 জনই একই স্বপ্ন দেখেছি। স্বপ্নটা খানিক এরকম, আমরা টুপুরের সাথে লুকোচুরি খেলছি, টোডো আছে আমাদের সাথে। এখানে বলে রাখি, রাজবিলা সদস্যদের
আমরা কিন্তু সরাসরি কাউকেই দেখছি না, শুধু অনুভব করছি মাত্র। হঠাৎ একটা দুম করে শব্দ হলো। শব্দটা সম্ভবত বাজি কারখানা থেকে, হ্যাঁ কারখানা থেকেই বটে। কোনোভাবে একটা এক্সপ্লোশন হয়েছে আর তার আগুন গ্রাস করেছে রাজভিলাকে। আমরা চারজন কেমন পাগল হয়ে দৌড়াচ্ছি আর সেই আগুন আমাদের চারপাশে আঁকড়ে ধরেছে। আগুনে আমরা প্রায় দগ্ধ আর রাজভিলার সবাই খিলখিলিয়ে হাসছে। কি বিশ্রী সেই হাসি, আর আমাদের চোখে শুধু ভয় আর ভয়। আমরা চারজন নানান আলোচনা করেও এই স্বপ্নের মাথা মুন্ডু বার করতে পারলাম না। এটা সেটা গল্প করে কাটিয়ে দিলাম বাকি সময়। এরকম করে প্রায় যখন 5:30 বাজে, আলো ফুটে এসছে, তখন আমরা ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে। নিজেরাই বাইরের দরজা খুলে বাড়িটাকে ভালো করে দেখার চেষ্টা করলাম। আলের রাস্তা ধরে বাড়ির পিছনটায় গিয়ে যা দেখলাম তা দেখে চক্ষু কপালে উঠল। বাড়ির পিছনের দিকে একটা ছোট্ট বাগান আছে আর তার দেওয়াল ঘেঁষেই বাজি কারখানা। কিন্তু এখানটা ঠিক যেন পোড়া জিনিসের উপর জল ঢাললে যেমন লাগে তেমন লাগছে। স্বপ্ন বোধহয় সত্যি কথা বলেছে। বোধহয় এই দিকটা কোনোভাবে আগুন লেগে যায় আর জল ঢেলে নিবানো হয়। আসলে মানুষের সিক্স সেন্স সবসময় কাজ করে, তাই বোধহয় আমরা স্বপ্নটা দেখেছি। কিন্তু তাই বলে চারজনই একই স্বপ্ন? রনিত কিন্তু খুব গম্ভীর হয়ে গেছে। এই গম্ভীর ভাব আমরা চিনি। ও যখন ডিপলি কিছু ভাবে তখন এরকম হয়ে ওঠে। ও বলল, আয় আমার সাথে। আমরা ওর পিছু নিলাম। সামনের দরজা দিয়ে ঢুকে ও আমাদের ঘরটায় ঢুকে 2-3 বার বকুল বকুল বলে হাঁক দিল। বীরেশ্বর বাবু ও মিসেস চ্যাটার্জির নাম ধরেও ডাক দিল খান কয়েকবার। কারুর কোনো সাড়া শব্দ কিন্তু পাওয়া গেল না। এমনকি টোডো এলো না বেরিয়ে। রনিত সোজা সিঁড়ি ধরে উপরে উঠে গেল। আমরাও পিছু নিলাম। সিঁড়ি দিয়ে উঠেই প্রথম ঘরটায় ঢুকলাম আমরা। না, দরজা খোলা, কেউ নেই ভিতরে। বোধহয় এটি মিসেস চ্যাটার্জির ঘর হবে, কারণ এখানে মেয়েদের নানান প্রসাধনী জিনিস আছে। সব ঠিকই ছিল, কিন্তু এবার যে ঘটনাটি ঘটলো তা আমরা কোনো দিনও ভুলতে পারবো না। দরজাটি হঠাৎ আপনা হতেই বন্ধ হয়ে গেল আর সামনে ড্রেসিং টেবিলে প্রকাণ্ড আয়নাটি মাঝ বরাবর ফাটতে শুরু করলো। কি ভয়ঙ্কর সেই শব্দ! মট মট করে সেই আওয়াজটি যেন বার প্রতিধ্বনিত হতে লাগলো সেই ঘরে। এবার সামনে রাখা সিঁদুরদানিটা নিজেই উপরে উঠে গেল কোনো এক হাত ছাড়াই। তারপর সমস্ত সিঁদুর পড়ে গেল সেই ফাটা কাঁচটার উপর। কোনো অদৃশ্য হাত যেন ঘটাচ্ছে এই ঘটনা। এবার কাঁচের উপরে পড়া সিঁদুর যেন কোনো এক অদ্ভুত মোশানে কাঁচের উপর নড়াচড়া করে ছবি আঁকতে শুরু করলো। ঠিক যেমন বালির উপর দাগ কেটে ছবি বানানো হয়। সিঁদুরগুলো নড়ে চড়ে ছবি তৈরি করলো। একটি ফ্যামিলি পিকচার। এক ভদ্রমহিলার কোলে একটি বাচ্চা মেয়ে, সামনে একটি কুকুর, পিছনে মাঝবয়স্ক এক ভদ্রলোক। এই ভদ্রলোকটিকে তো আমরা দেখিনি। এবার একটি কণ্ঠস্বর সারা ঘরটিকে গম গম করে তুলল। আপনারা বোধহয় বুঝেছেন, এই বাড়ির কেউই বেঁচে নেই। সেদিন ওই ভয়ানক আগুন থেকে আমরা কেউ নিস্তার পাইনি। যদি গ্রামবাসীরা খানিক আগে আসতো তাহলে হয়তো আমাদের পোড়া দেহটা অন্তত দেখতে পেত, কিন্তু ওরা যখন আসে তখন আমরা পুড়ে ছাই। ওরা জানতেও পারে না যে আমরা বাড়িতে উপস্থিত ছিলাম। ওরা বারবার কলকাতার বাড়িতে খবর দেবার চেষ্টা করে, কিন্তু আমরা মুক্তি পাবো কি করে? তাই যদি
আপনারা একটিবার চন্দিল বাবুর সাথে যোগাযোগ করে আমাদের এই ঘটনাটি জানান, তাহলে আমরা চিরকৃতজ্ঞ রইব। এরপর আয়নায় সেই ভদ্রলোকটির ছবি পরিষ্কার হয়ে ওঠে, আর হঠাৎ একটি কাগজ এসে উড়ে পড়ে রনিতের হাতে। এবার এই কণ্ঠস্বরটি গায়েব হয়ে চারিদিক থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসতে থাকে। আমরা খানিক হতবাক, নির্বাক, ভীত সন্তপ্ত হয়ে দেখছিলাম কাণ্ড। সম্বিত ফিরে পেয়ে আমরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করি, সাথে ওই বীভৎস কান্নার শব্দ। সেদিন আমরা থেমেছিলাম দেউলটি স্টেশনে গিয়েই, আর পরে দেখেছিলাম রনিতের হাতে উড়ে আসা কাগজে লেখা চন্দিল চ্যাটার্জির ঠিকানা, ফোন নাম্বার, ইতিবৃত্তান্ত। আমরা খবরও পাঠিয়েছিলাম চন্দিল বাবুকে, কিন্তু উনি পরে শ্রাদ্ধকর্ম করেছেন কিনা তা আর জানা হয়নি।